হ্যালো প্রিয়জনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি জোভাইন আছি সাথে। আমি আবারও হাজির হয়েছি একটি অসাধারণ কোরিয়ান মুভির গল্প নিয়ে। সময়টা 1990 সাল। 1990 শুরু থেকেই চাইনিজ আর কোরিয়ানরা সিউলের গারিবংডংয়ে আস্তানা করতে শুরু করে। এই সময়টাতে চাইনিজ আর কোরিয়ানরা নিজেদের আলাদা আলাদা বেশ অনেকগুলো গ্যাং তৈরি করে এবং 2004 সালের দিকে ছোট বড় অনেকগুলো গ্যাংকে তাদের তৎপরতা চালাতে দেখা যায়। এই চাইনিজ এবং কোরিয়ান গ্যাং পরিষ্কারকরণ অপারেশনের উপর ভিত্তি করেই বানানো হয়েছে দ্য আউটলস মুভিটি। সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা এই মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 7.2 আউট অফ 10। মার্কাটারি অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার ডন লি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দ্য আউটলস মুভিটির এক্সপ্লেনেশন। তবে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে বরাবরের মতো অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। সময়টা 2004 সাল। চায়না টাউনের গারিবনং জেলা নিউ মার্কেট এলাকায় দুই লোক একে অপরের সাথে লড়াই করছিল। তখন সেখানে সিনেমার প্রধান চরিত্র ডন লি চলে আসে এবং সে এসে পরিস্থিতি সামলে নেয়। লি একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার। চায়না টাউনে চাঁদাবাজি, লুটপাট, খুন খারাপি বেড়ে যাওয়ায় লিকে সবকিছু সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর দেখা যায় লি একটি হোটেলে আসে। এখানে এক লোককে ছুরি দিয়ে গুরুতর আঘাত করা হয়েছিল। লি লোকটির বুকে অ্যানাকোন্ডার ট্যাটু দেখে বুঝতে পারে লোকটি ভ্যানম গ্যাংয়ের মেম্বার। অন্যদিকে দেখা যায় ভ্যানম গ্যাংয়ের লিডার তার লোকদেরকে নির্দেশ দেয় যে তার লোককে ছুরি মেরেছে তাকে খুঁজে টুকরো টুকরো করে কেটে ফেলতে। গ্যাং লিডারের কথা অনুযায়ী সবাই লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই সেখানে লি চলে আসে। লি বলে, সবাই লাঠিসোঁটা মাটিতে ফেলে দাও, কেউ এখান থেকে যাবে না। লি ভ্যানম গ্যাংয়ের লিডারকে বলে, আমি জানি তোর লোককে কেউ ছুরি মেরেছে, কে মেরেছে এটাই আমি তদন্ত করছি। ভ্যানম গ্যাংয়ের লিডার বলে, এটা অংচ্যাং গ্যাংয়ের ওয়াংলোর কাজ, ওই ব্যাটাই আমার লোককে ছুরি মেরেছে। লি এটা শুনে অংচ্যাং গ্যাংয়ের মেম্বার ওয়াংলোকে খুঁজতে যায়। চাঁদনি নামক একটি বারে ওয়াংলো জুয়া খেলছিল। লিকে দেখতে পেয়ে ওয়াংলো দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু লি তাকে ধরে ফেলে। এরপর সে ওয়াংলোকে ধরে থানায় নিয়ে আসে। লি তাকে জিজ্ঞেস করে, এই কাজ তুই কার নির্দেশে করেছিস? কিন্তু ওয়াংলো চুপ করে থাকে। এরপর লি রেগে গিয়ে ওয়াংলোকে হেলমেট থেরাপি দেয়। ওয়াংলো বলে সে তার বসের নির্দেশেই এসব করেছে। অন্যদিকে দেখা যায় চায়না থেকে অবৈধভাবে আসা একটি ব্ল্যাক ড্রাগন গ্যাং সিউলে চড়া মূল্যে সবাইকে ঋণ দিয়ে তাদের কাছ থেকে 3 গুণ টাকা আদায় করে নিচ্ছিল। যে লোক সুদ বাবদ টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তারা তাকে নির্মমভাবে হত্যা করে। ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের লিডার ছিল জ্যাং চ্যান। জ্যাং চ্যানের 2 চেলা ছিল যাদের নাম ছিল সিয়ং ও ইয়াং। এরপর দেখা যায় লি অংচ্যাং গ্যাংয়ের লিডারের কাছে যায়। লি অংচ্যাংকে বলে, তুই তোর লোক ওয়াংলোকে দিয়ে ভ্যানম গ্যাংয়ের লোককে ছুরি মেরেছিস। এটা বলেই সে অংচ্যাংয়ের বিচি চেপে ধরে এবং বলে, এরপর যদি তোকে এরকম উল্টাপাল্টা কাজ করতে দেখি তাহলে তোকে সারা জীবনের জন্য ওপরে পাঠিয়ে দেব। এরপরে দেখা যায় লি ভ্যানম লিডার ও অংচ্যাংকে হাত মিলিয়ে বন্ধুত্ব করতে বলে এবং নিজেদের মধ্যে লড়াই বন্ধ করতে বলে। লি এই মামলাটাকে কন্ট্রোল করে সেখান থেকে চলে গেলে ভ্যানমের কাছে তার লোকের কল আসে। সে তাকে বলে ভ্যানমের লোককে ব্ল্যাক ড্রাগন গ্যাং ঋণ পরিশোধ করতে না পারায় আটকে রেখেছে। ভ্যানম এটা শুনে তার লোককে ছাড়িয়ে নিতে যায়। ভ্যানমকে দেখে তার লোক দৌড়ে এসে বলে, বস, আমি এই হারামিদের কাছ থেকে $40,000 ঋণ নিয়েছিলাম, কিন্তু ওরা এখন আমার কাছ থেকে $2 লাখ চাচ্ছে। ভেনম এসব শুনে জ্যাংয়ের কাছে গিয়ে বলে, তুই আমার এলাকায় এসে আমার লোককে মেরে আবার আমার কাছেই টাকা চাচ্ছিস? তোর কলিজাটা কত বড় হয়েছে, সেটা ছিঁড়ে আমি কুকুরকে খাওয়াবো। জ্যাং বলে, তোর লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে, টাকা দিয়ে দিলেই আমি এখান থেকে চলে যাব। ভ্যানম এটা শুনে জ্যাংকে ধাক্কা দিয়ে বলে, তোর টাকা আমি দিব না, কি করবি? এই কথা বলার পর জ্যাং সাথে সাথে ছুরি বের করে ভ্যানমের ঘাড়ে স্টেপ করে দেয়। ভ্যানমের লোকেরা ভয়ে কেউ সামনে এগিয়ে আসে না। ভ্যানমকে ছুরি মারতে মারতে জ্যাং বলে, এখন আমি আমার টাকা তোর গ্যাংয়ের লোকদের কাছ থেকেই তুলে নেব। অন্যদিকে দেখা যায় যে হোটেলে ভ্যানমের লোককে ছুরি মারা হয়েছিল সেই হোটেলের মালিক
ওয়াং ও লি অনেক ভালো বন্ধু। লিকে হোটেলে ডেকে ওয়াং বলে, এসব মামলা খুন খারাপই, আমার হোটেল থেকে তুই দূরে রাখবি। লি বলে, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। লি ড্রিঙ্কস করে হোটেলে এক মেয়ের সাথে সেদিন রাত কাটায়। অন্যদিকে দেখা যায় এই হোটেলেই রাতে জ্যাং ও তার 2 চেলা মদ খেতে আসে। সিয়ং ও ইয়ান হোটেলে বা লেডিদেরকে সেক্সুয়ালি হ্যারাস করতে থাকে। এসব দেখে হোটেলের এক কর্মচারী তাদেরকে গালি দিতে থাকে। এরপর সিয়াং রেগে গিয়ে সেই কর্মচারী হাত কুড়াল দিয়ে 3 টুকরো করে ফেলে। সকালে যখন লির ঘুম ভাঙে, সে জানতে পারে কাল রাতেই একটি চাইনিজ গ্যাং হোটেলে এসে এসব করেছে। লির বন্ধু ওয়াং বলে, আমার হোটেলে এসে ওরা আমার লোককে মেরেছে, সে আমার ভাইয়ের মতো ছিল, এর প্রতিশোধ আমি নিজ হাতেই নেব। লি তাকে এসব থেকে দূরে থাকতে বলে, কিন্তু ওয়াং তার লোকদেরকে গোপনে কারা এসব করছে খোঁজ নিতে বলে। এরপর আমরা ভ্যানম গ্যাংয়ের মেম্বার অ্যাডামকে দেখতে পাই। অ্যাডাম জ্যাংয়ের ঋণ নেওয়ার টাকা পরিশোধ করছিল, কিন্তু এত টাকা সে একেবারে পরিশোধ করতে না পারায় জ্যাং বলে, আমি তোকে এই জন্য বাঁচিয়ে রেখেছি যেন তুই আমার টাকা পরিশোধ করতে পারিস। কিন্তু অ্যাডাম জ্যাংকে বলে, আমি এত তাড়াতাড়ি এত টাকা পরিশোধ করতে পারবো না, কারণ আমাদের গ্যাংয়ের কাছে বেশি বিজনেস নেই, অংচ্যাং গ্যাংয়ের কাছে সব থেকে বেশি বিজনেস রয়েছে। জ্যাং তখন বলে, অংচ্যাং গ্যাং সে আবার কে? অন্যদিকে দেখা যায় লি হোটেলে সিসিটিভি ফুটেজ চেক করে আসামিদেরকে ধরার চেষ্টা করছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ খুব একটা পরিষ্কার না হওয়ায় ক্রিমিনালের আইডেন্টিটি করা যাচ্ছিল না। এরপরে দেখা যায় লি গিয়ে অংচ্যাংয়ের সাথে দেখা করে। লি অংচ্যাংকে বলে, নতুন ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের ব্যাপারে কিছু জানো কি না? অংচ্যাং বলে, সে এই ব্যাপারে কিছু জানে না। এরপরে লি বলে, যদি তুমি এই ব্যাপারে কোনো ইনফরমেশন এনে দিতে না পারো তাহলে এই 3 জনের জায়গায় আমি তোমাকে জেলে ঢুকিয়ে দেব। এরপর দোকান থেকে কিছু পাউরুটি নিয়ে এসে গাড়িতে বসতেই তার কাছে একটা কল আসে, যেখানে তাকে বলা হয় রাস্তার পাশে একটা লাশ পাওয়া গেছে। লি এটা শুনে সাথে সাথে সেই স্পটে এসে পৌঁছায় এবং বস্তায় একটি কাটা লাশ দেখতে পায়, কিন্তু লাশের পুরো অংশটা বস্তায় ছিল না। লি সেখানে একটা ময়লা সরানোর ট্রাক দেখতে পায়। সে তার লোকদেরকে ট্রাকটা ভালো করে চেক করতে বলে। দেখা যায় লাশের বাকি অংশটা ট্রাকের ময়লার ভাগারে পাওয়া যায়। এসব দেখে লি অনেক চিন্তায় পড়ে যায়। লাশটাকে ফরেনসিক বিভাগে নিয়ে আসা হলে ফরেনসিক স্পেশালিস্ট লাশটার বর্ণনা দিতে গিয়ে বলে, লাশটাকে 26 টুকরো করা হয়েছে এবং শরীরটাকে টুকরো টুকরো করার সময় লোকটা তখনও বেঁচে ছিল। অন্যদিকে দেখা যায় অ্যাডামের কাছ থেকে অংচ্যাং গ্যাংয়ের ব্যাপারে শোনার পর জ্যাং তার লোকদের সাথে নিয়ে অংচ্যাংয়ের একটি ক্যাসিনোতে এসে ভাঙচুর শুরু করে দেয়। অংচ্যাংয়ের লোকজন অংচ্যাংকে খবর দিলে অংচ্যাং ক্যাসিনোতে চলে আসে। অংচ্যাং জ্যাংকে বলে, কে তুমি, আর আমার ক্যাসিনোতে এসে ভাঙচুর করার সাহস তোমার কোথা থেকে হয়েছে? জ্যাং বলে, ন্যাড়া মাথায় তেল দিয়ে কি সারাদিন ঘুমাও? শহরে কি হচ্ছে খোঁজখবর কি রাখো? অংচ্যাং বুঝতে পারে এরাই সেই ব্ল্যাক ড্রাগন গ্যাং যাদের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। জ্যাং বলে, আজ থেকে এই ক্যাসিনো আমার, এর আশেপাশে যেন তোমাকে আর না দেখি। এই কথা বলার পর অংচ্যাং পকেট থেকে ছুরি বের করতেই যাবে, তখনই জ্যাংয়ের লোকেরা অংচ্যাংয়ের লোকদেরকে শেষ করে দেয়। অংচ্যাং এসব দেখে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় জ্যাং অ্যাডামের কাজে খুশি হয়ে তাকে কিছু টাকা দেয় এবং এনজয় করতে বলে। অ্যাডামের স্ত্রী একটি মদের বার চালাতো। রাতে সেই বারে গিয়ে জ্যাং অ্যাডামের স্ত্রীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। অ্যাডাম এসব দেখে একদম ভেঙে পড়ে। সে মনে মনে জ্যাংয়ের উপর বদলা নেওয়ার কথা ভাবে। এরপর দেখা যায় লি ও তার ইন্টেলিজেন্ট টিম একটি হোটেলে বসে খাবার খাচ্ছিল। ওই হোটেলেই জ্যাং ও তার লোকেরা খাবার খেতে চলে আসে। 3 জনের গ্রুপ দেখে লির সন্দেহ হয়। লি তার টিমকে বলে, আমার মনে হয় এই 3 জনকেই আমরা খুঁজে বেড়াচ্ছি। লি সবাইকে তাদের দিকে ঘুরে তাকাতে নিষেধ করে, কিন্তু জ্যাং অতি চালাক ছিল, তার মনে সন্দেহ জাগে। সে ভাবে হয়তো এরা পুলিশের লোক। জ্যাং খাবার টেবিল থেকে উঠে বাথরুমে চলে যায়। লি তার এক লোককে জ্যাংয়ের পিছু নিতে বলে। সে জ্যাংয়ের পিছু নিলে জ্যাং তার উপরে হামলা করে দেয়। লি ও তার টিমের লোকদের সাথে জ্যাংয়ের লোকদের লড়াই বেঁধে যায়, কিন্তু একটা পর্যায়ে জ্যাং ও তার লোকেরা পালিয়ে যায়। লি তাদের ধরতে না পেরে অনেক রেগে যায়। এরপর লির আহত লোকটিকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে দেখা যায় অ্যাডাম তার স্ত্রীকে ধরে মারতে থাকে, কিন্তু তখনই সেখানে ওয়াংলোর এক লোক চলে আসে এবং অ্যাডামকে ধরে নিয়ে যায়, কারণ অ্যাডাম জ্যাংয়ের সাথে মিলে ওয়াংলোর এলাকা দখল নেওয়ার চেষ্টা করছিল। ওয়াং অ্যাডামকে বলে, তোর কত বড় সাহস, তুই আমার এলাকা দখল নেওয়ার চেষ্টা করছিস? সবকিছু ঠিক আছে, কিন্তু তোরা ভ্যানমকে কেন মারলি? অ্যাডাম বলে, ভ্যানমের ডান হাত গিলসো জ্যাংয়ের কাছে জুয়া খেলে
অনেক টাকা হেরে গিয়েছিল। ভ্যানমের কাছে টাকা চাওয়া হলে ভ্যানম টাকা না দিয়ে দাদাগিরি দেখায়। এই জন্য জ্যাং তাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। ওয়াংলো তখন বলে, হারামির বাচ্চারা এখন কোথায় আছে? অ্যাডাম তখন তাকে বলে, আমি জানি না মিস্টার ওয়াংরা এখন কোথায় আছে, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি ওদের আমি নিজ হাতেই খুন করব। এরপরে দেখা যায় জ্যাং যে ক্যাসিনো অংচ্যাংয়ের কাছ থেকে জোর করে দখল নিয়েছিল, সেই ক্যাসিনোতে অংচ্যাং তার লোক পাঠিয়ে হামলা করে দেয়। সকালে সিয়ং ও ইয়াং ক্যাসিনো ভাঙচুর দেখতে পেয়ে রেগে গিয়ে অংচ্যাংকে মারতে যায়, কিন্তু রাস্তায় অংচ্যাংয়ের লোক তাদেরকে ঘিরে ফেলে। দুই পক্ষের লোকদের মধ্যে লড়াই বেঁধে যায়, কিন্তু তখনই সেখানে লি ও তার টিম চলে আসে। এরপর লি অংচ্যাংকে সেখান থেকে চলে যেতে বলে। অংচ্যাং সেখান থেকে চলে যায়। লি তাদের দুজনকে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। মারামারির এক পর্যায়ে লি সিয়ংকে ধরতে পারলেও ইয়াং সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে ইয়াং তার বসকে ফোন করে সব কিছুই বলে দেয়। বাকি দুজনের ব্যাপারে জিজ্ঞেস করলে এদিকে লি সিয়ং এর কাছে বাকি দুজনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সিয়াং লিকে কিছুই বলে না, উল্টো তাকে গালি দিতে শুরু করে। লি রেগে গিয়ে সিয়াংকে মারতে থাকে, কিন্তু তারপরেও সিয়ং মুখ খুলে না। অন্যদিকে দেখা যায় অংচ্যাং তার পরিবারের একটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু তখনই সেখানে ইয়াং চলে আসে এবং পুরো অনুষ্ঠানে ফায়ার সিলিন্ডার দিয়ে গ্যাস ছড়িয়ে দেয়। চারদিকে হট্টগোল বেড়ে যায়। সবাই সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। অংচ্যাংয়ের লোকেরা ইয়াংকে ধরার জন্য চলে যায়। এই সুযোগে জ্যাং সেখানে এসে অংচ্যাংয়ের উপরে হামলা করে দেয়। দুজনের মধ্যে অনেক লড়াই চলতে থাকে। একটা পর্যায়ে জ্যাং অংচ্যাংয়ের গলায় ছুরি বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে এই নিউজটা টিভিতে প্রচার করা হলে লি ও তার টিমের সবাই নিউজ দেখে চিন্তায় পড়ে যায়। তারা চেষ্টা তো কম করছে না এই গ্যাংকে ধরার জন্য। এরপরে দেখা যায় ক্রাইম ব্রাঞ্চের চিফ লিকে অন্য এক অফিসারের সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। লিকে যে কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল, এই কেসটাকে এখন অন্য অফিসারের উপর ট্রান্সফার করা হবে, কিন্তু লি বলে তারা এই কেসটাকে প্রায় সলভ করেই ফেলেছে। লি চিফের কাছ থেকে 10 দিনের সময় চায় এবং বলে 10 দিনের মধ্যে যদি সে এই কেসটাকে সলভ করতে না পারে তাহলে সে চাকরি ছেড়ে দেবে। অন্যদিকে দেখা যায় জ্যাং শহরের কিছু বড় বড় বিজনেসম্যানদের সাথে সাক্ষাৎ করে। এইসব বিজনেসম্যানদের প্রপার্টিগুলো ওয়াংয়ের লোকদের দখলে ছিল। তারা জ্যাংকে এইসব প্রপার্টি উদ্ধার করে দিতে বলে এবং এর বিনিময়ে তারা জ্যাংকে $5 লাখ অফার করে, কিন্তু জ্যাং বলে সে $5 লাখ নয় বরং $10 লাখ নেবে এসব কাজ করার জন্য। ভেতরে এসব আলোচনা হচ্ছিল, তখনই বাহির থেকে অ্যাডাম ওয়াংয়ের লোকদেরকে জ্যাংয়ের লোকেশন দিয়ে দেয়। কিছুক্ষণ পরে ওয়াংয়ের লোকজন জ্যাং ও ইয়াংয়ের উপরে হামলা করে দেয়, কিন্তু তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ইয়াংয়ের পেটে ছুরির আঘাত লেগেছিল। অ্যাডাম গাড়ি চালাতে চালাতে হঠাৎ ছুরি বের করে জ্যাংয়ের উপরে হামলা করে দেয়। তাদের মধ্যে ধস্তাধস্তির এক সময় অ্যাডামের বুকে জ্যাং ছুরি বসিয়ে দেয়। এরপর দেখা যায় লি গারিবং জেলার সব মানুষকে এক জায়গায় করে তাদের বলে, যদি কোনো গ্যাং আপনাদের কাছ থেকে চাঁদা নিতে আসে তাহলে আপনারা লুকিয়ে তাদের ছবি তুলে রাখবেন, এতে করে আমরা সহজেই সব গ্যাংকে ধরে ফেলতে পারবো। দেখা যায় লির কথা মতো শহরের সবাই লুকিয়ে বিভিন্ন গ্যাংদের ছবি ওঠাতে থাকে। সবগুলো ছবি একত্র করে জানা যায় শহরে এখনও ছোট বড় 26টা গ্যাং রয়েছে। লি তার টিম মেম্বারদের বলে, আমাদের একদিনে এইসব গ্যাংদের ধরতে হবে, নয়তো খবর পেয়ে সবাই পালিয়ে যাবে। পরদিন দেখা যায় 2 চাইনিজ অফিসার সিয়ংকে চায়নাতে নিয়ে যাওয়ার জন্য আসে। লি এসব দেখে অনেক রেগে যায়, কারণ এত সহজে আসামি ছাড়া পেয়ে যাবে এটা সে মেনে নিতে পারছিল না। লি সিয়ংকে আড়ালে নিয়ে গিয়ে বলতে থাকে, তোকে আমি ছেড়ে দেব, তুই শুধু জ্যাং কোথায় আছে সেটা আমাকে বলে দে, নয়তো চাইনিজ সরকার তোকে এখান থেকে নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দেবে। কিন্তু এরপরেও সিয়ং লিকে কিছুই বলে না। দেখা যায় সিয়ংকে গাড়ি থেকে চাইনিজ অফিসাররা এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে থাকে। 2 চাইনিজ অফিসার নিজেদের মধ্যে ড্রাগস নিয়ে কথা বলতে থাকে। তারা বলে, আমাদের কোরিয়াতে ড্রাগস বিক্রি করার জন্য একটা গ্যাংয়ের প্রয়োজন, যারা কোরিয়াকে ভালোভাবে চেনে। এইসব কথা ইয়ং শুনছিল। সে বলে, ড্রাগস সাপ্লাই করতে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। এটা শুনে চাইনিজ পুলিশ অফিসার এয়ারপোর্ট থেকেই সিয়ংকে ছেড়ে দেয় এবং একটি নাম্বার দিয়ে তাকে পরে ফোন করতে বলে। কিন্তু দেখা যায় এসব কিছুই লির প্ল্যান ছিল। তারা কোনো চাইনিজ পুলিশ নয়, লি তাদেরকে টাকা দিয়ে চাইনিজ পুলিশ সাজিয়ে এনেছিল। এরপরে দেখা যায় সিয়ং গিয়ে জ্যাংয়ের সাথে দেখা করে। সিয়ং জ্যাংকে সবকিছু বলে দেয়, কিন্তু জ্যাংয়ের সিয়ংয়ের কথায় অনেক সন্দেহ হতে থাকে। সে সিয়ংয়ের উপর অনেক রেগে যায়।
কিন্তু সিয়ং সেই পুলিশদের কাছ থেকে নিয়ে আসা ড্রাগসের স্যাম্পল জ্যাংকে দেখায়, কিন্তু জ্যাং এখনও সিয়ং এর কথা বিশ্বাস করতে পারে না। এরপর দেখা যায় সিয়ং সেই নাম্বারে ফোন করে তাদেরকে দেখা করার সময় জানিয়ে দেয়। সময়টা ছিল চুয়েস হোস্টেল বার রাত 9টায়। দেখা যায় সময় মতো হোটেলে ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের মেম্বাররা তাদের সাথে দেখা করতে চলে আসে, কিন্তু শুধু ইয়াং ও সিয়ং সেখানে দেখা করতে এসেছিল, জ্যাং আসেনি। এরপর লি সবাইকে অ্যারেস্ট করে নেয় এবং জ্যাংকে খুঁজতে বের হয়। দেখা যায় জ্যাং প্ল্যান করে ওয়াংকে মারতে তার হোটেলে গিয়েছে। জ্যাং ওয়াংয়ের লোকদেরকে মেরে ওয়াংকে মারার জন্য তার পিছু নেয়। ওয়াং দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জ্যাং তাকে ধরে ফেলে। এরপর ছুরি দিয়ে সে ওয়াংকে মারার চেষ্টা করতে থাকে। ফুটপাতে মারামারি দেখে পুলিশ তাদের দিকে দৌড়ে আসতে থাকে। সেখানে হংসিউকও ছিল। হংসিউককে দেখে জ্যাং সেখান থেকে পালিয়ে যায়। এর কারণে ওয়াং প্রাণে বেঁচে যায়। হংসিওক জ্যাংয়ের পিছু করে। হংসিওক লুকিয়ে লুকিয়ে দেখা সেই জায়গার লোকেশন লিখে বলে দেয়। জ্যাং তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হংসিওক গাড়ির সামনে চলে আসে। জ্যাং গাড়ির স্পিড বাড়িয়ে হংসিউকের দিকে গাড়ি চালিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে লি তার গাড়ি নিয়ে জ্যাংয়ের গাড়িকে ধাক্কা দিয়ে দেয় এবং হংসিউককে বাঁচিয়ে নেয়। লি গাড়ি থেকে নামলে জ্যাংয়ের লোকেরা লির উপরে হামলা করে দেয়, কিন্তু লি তাকে ধরে ফেলে। এই সুযোগে জ্যাং আবার সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে একটা হোটেলে এসে আশ্রয় নেয়। হোটেল থেকে কোনো এক ব্যক্তির কাছে জ্যাং ফোন করে এবং বলে তার চায়না ফেরত যাবার পাসপোর্ট ও কিছু টাকা লাগবে। ফোনে কথা বলার সময় জ্যাং সেখানে তার গ্যাংয়ের কিছু ছবি দেখতে পায়। সে বুঝে যায় এখানকার সবাই তাদের ইনফরমেশনগুলো পুলিশদেরকে লুকিয়ে পাঠিয়ে দিয়েছিল। জ্যাং ফোন রেখে হোটেলের এক বৃদ্ধ ও বাচ্চাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লি জ্যাংয়ের পিছু করতে করতে হোটেলের পাশে চলে আসে। হোটেলের গ্লাস ভাঙা দেখে তাৎক্ষণিক ভেতরে এসে সে দেখতে পায় বৃদ্ধের লাশ ও বাচ্চাটিও পড়ে আছে। বাচ্চাটি এখনও বেঁচে ছিল, তাই তাড়াতাড়ি তাকে অ্যাম্বুলেন্স ডেকে বাচ্চাটিকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় বাচ্চাটি বলে ওঠে ফোনে সেই লোক চায়নাতে ফিরে যাওয়ার কথা বলছিল। লি এটা শুনে বুঝতে পারে জ্যাং নিশ্চয়ই চায়নাতে ফিরে যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছে। এয়ারপোর্টে আমরা জ্যাংকে দেখতে পাই। এয়ারপোর্টের ওয়াশরুমে সে নিচে গিয়ে পরিষ্কার করছিল। তখনই সেখানে লি এসে তাকে বলে, তুমি তো কোরিয়াতে ট্যাক্সও দাও না, তাহলে এখানে এত টিস্যু নষ্ট করার মানে কি? আর এই টিকিট তো হুদায় কেটেছ, তোমাকে তো কোরিয়া থেকে যেতেই দেব না। এরপরে দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আমরা এখানে মারদাঙ্গা এক ফাইট সিন দেখতে পাই, কেউ কম যায় না। মারামারির এক পর্যায়ে লি জ্যাংয়ের হাত ভেঙে দেয় এবং টানতে টানতে হ্যান্ডকাপ লাগিয়ে ওয়াশরুমের পাইপের সাথে আটকে দেয়। জ্যাং পাগলের মতো চিৎকার করতে থাকে। লি ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসে। এরপর কিছুদিন কেটে যায়। শহর থেকে বাকি গ্যাংদেরকেও ধরে ফেলা হয়েছে, আর লি এদিকে তার টিমের সাথে নতুন করে সময় পার করছে। আর এর সাথেই এই মুভিটি এখানেই সমাপ্তি হয়ে যায়। তো প্রিয়জনেরা, অপরাধী যত বড়ই শক্তিশালী হোক না কেন, কোনো না কোনো সময় তাকে আইনের কাছে পরাস্ত হতেই হয়। প্রতিনিয়ত ঘটে যাওয়া নানান অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিটি সমাজের অপরাধ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে। সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন যেমন পাল্টে গেছে, তেমনি এর পরিধিও বেড়েই চলেছে। প্রাথমিকভাবে সমাজের অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করার ক্ষমতা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হিসেবে দেখা হলেও সামাজিক সমস্যাগুলো বিশ্লেষণের জন্য সাধারণ জনগণের গুরুত্ব অনস্বীকার্য। আমরা যদি সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে এই কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।